আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ১৩ লিখেছেন ইলমা বেহরোজ। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গোজা রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা, তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাখতে দিল না। মোরশেদ বললেন, বেদনা লইয়া রান্ধন লাগব না। তোমার মাইয়া যহন পারে তে হেই রান্ধুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগি মাংস রান্না করছে। খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়া। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগি মাংস রান্না হচ্ছে। আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বলল, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা, রান্না শেষ। শুকনো মুখখানি তুলে তাকালেন হেমলতা। বললেন, তোর আব্বাকে গিয়ে বল, আলিম, আমিন, ময়না তিনজন নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শেদ সাথে আগে বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেক দিন বাজে ব্যবহার করে না, হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যিই যাব? সত্যিই যাব। হেমলতা মাথা সামান্য ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে ডাকলো, আব্বা। মোর্শেদ তাকালো। পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল, আম্মা বলছে আলামিনদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে গেল। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেল। পদ্মজার চোখ দুইটা ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। সেই দিন তাকালো। তখন হেমলতা ডাকলেন, পদ্মজা ছুটে এলো। হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জালি দিয়ে? এত বড় মেয়ে নদীতে নেমে জালে দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসল, পায়ে হাত দিয়ে টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বলল, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে? তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আচ্ছা আম্মা। আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসলেন। উদাস হয়ে টিনের দেয়ালে তাকালেন। এরপর বললেন, তোর বাপ ভালো মানুষ শুনছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার মগজে
মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণ ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না। তাই পাল্টেছে। তোর বাপের ব্যক্তিত্ব নেই, নিজস্ব স্বাধীনতা নেই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিন বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝেছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয়। হেমলতা অবিশ্বাস স্বরে প্রশ্ন ছুড়লেন, তুই এই খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ঘুরিয়ে ফিরল, বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস চাহনি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শীতের শরীরে শান্তি এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করছিল, সাথে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না, নিশ্চয়ই ঘাটে বসে আছে। প্রান্তও নেই। হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন, পূর্ণা, প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে। এরপর ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না আম্মা। জানিস না কি? প্রেমা, প্রান্ত কই? প্রেমা সহজ স্বরে বলল, কয়েক ঘন্টা প্রান্ত উঠানে ছিল, এরপর এসে দেখি নেই। হেমলতা গলা উঁচিয়ে বলল, কোন মুখে বলছিস জানি না? একসাথে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেল ছেলেটা? পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে আসলো। হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গেছে। কি হয়েছে? প্রান্ত বাড়ি নেই। দুইটা এই কথা বলেই নেই। বাসায় বসে বড়ই ভর্তা করে খাচ্ছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতা ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতা আর মন গাইছে। তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বলল, বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। দুইজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকল। প্রান্তের কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকল, আম্মা। এরপর দৌড়ে এলো উঠানে। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসলেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে ভড়কে যান। বুকটা হাহাকার করে উঠল। তিনি ছুটে আসেন। প্রান্তকে দুই হাত জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়ার স্যারার লগে মাইর লাগাইছিল, হেই স্যারায় পাথর দিয়া ইডা মারছে, আর ফাইট্টা গেছে। মোরশেদ লাহারী ঘরের সামনে গাছ কাটছিলেন। চেঁচামেচি শুনে এগিয়ে আসেন। প্রান্তকে এমতাবস্থায় দেখে দুই লোককে নিয়ে বলেন, কুত্তার বাচ্চায় আমার স্যারারে মারছে। কোন বান্দির স্যারায় এত বড় সাহস? মোরশেদের উত্তরের অপেক্ষা করল না। প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে। হেমলতা রয়ে গেল বাড়িতে। বাজারে আজ
হাট বসেছে। মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে। বাড়ি থেকে হেমলতার হাঁসফাঁস করতে থাকেন। প্রান্ত একা বড় হয়েছে। কতবার কত রকম আঘাত পেয়েছে, দেখার কেউ ছিল না। তাই আঘাত পেলে চেঁচিয়ে কাঁদার কথা। কষ্ট তো আর কম পায়নি, দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা বাড়ির বাইরে বারবার উঁকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি। দেখতে দেখতে চলে গেল মেট্রিক পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রে শহরে যেতে লাগে ৬ ঘন্টা। বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। পরীক্ষার কেন্দ্রের পাশেই মোর্শেদের মামাবাড়ি। মামা নেই, মামাতো ভাইয়েরা আছে, কথাবার্তা চলে। সেখানেই ১.৫ মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোর্শেদ বাকি ২ মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মোর্শেদ ২ মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে। কয়েকজনের বয়স হয়েছে। অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে। পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করেননি। মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন। ৬৭ বয়সে একজন মানুষ। তবে একবার হোসাইনের স্ত্রী জয়নবের বয়সে খুব কম, হেমলতার বয়সী। হেমলতা একবার হোসাইনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালাল বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে। পরীক্ষাও ভালো করে দিচ্ছে। হেমলতা কয়েকবার হোসাইনের দৃষ্টি অনুসরণ করেছেন। শীতল প্রাকৃতিক লোক তিনি, নিশ্চিন্তে বিশ্বাসী লোক। রাতের খাবার একবার হোসাইনের সাথে খেতে হয়। হেমলতা ১.৫ মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন। একবারও হোসেন কিছুতেই আলাদা রাখতে দিচ্ছেন না। এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। কিন্তু কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশি কাঁথা খুব পছন্দ। তাই তিনি নকশি কাঁথা সেলাই করেছেন। যতক্ষণ পদ্মজার পরীক্ষা দের ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করেন। পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন, পদ্ম, কি ভাবছিস? পদ্মজা এক নজরে হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিল। এরপর বলল, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বোলালো। কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। ২ মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। হানিফ মামাকে কে মারলো? তোমার সাথে মামার কি কথা হয়েছিল? হানিফ মামাকে মানে? তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে খুনও হলো। আমি সব সময় এটা ভাবি, কখনো উত্তর পাই না। মনে মনে অনেক যুক্তি সাজাই, কিন্তু যুক্তিগুলো মিলে না। খাপছাড়া, এলোমেলো। কাল পরীক্ষা, আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতার কণ্ঠে স্বাভাবিক, তবু পদ্মজা ভয় পেয়ে গেল।
তবে কিঞ্চিৎ আশা মনে উকি দিচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।